সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কৃষ্ণ কুমার সাহা, সহকারী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং মেম্বার কোঅর্ডিনেটর, সোশ্যাল রিসার্চ গ্রুপ, অলসো ফ্রম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপ কর্তৃক আয়োজিত 26তম ওয়েবিনারে উপস্থিত হয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর প্রণব কুমার পান্ডে, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারের সম্পর্কে কিছু বলার আগে আমরা স্যারকে আমাদের এই সোশ্যাল রিসার্চ গ্রুপের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। স্যার, আমরা সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে মেম্বার, আমাদের সহকর্মী সহ ছাড়াও আমাদের শিক্ষার্থীরা, এছাড়াও আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ তাদেরকে আমাদের এই গ্রুপের সাথে ইনভলভ করা। আমাদের মূল উদ্দেশ্য গবেষণা এবং সেই গবেষণাগুলো পাবলিশ করা বা যেটা হয়, এবং কিন্তু করোনাকালীন সময় আমরা দেখলাম যে এই ফিজিক্যাল ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে আমরা একসাথে হতে পারছিলাম না। তখন আমরা চেষ্টা করলাম যে শিক্ষার্থীদেরকে কিভাবে একাডেমিক কার্যক্রমের সাথে ইনভলভ করানো যায়। সেই জায়গা থেকে আমরা শুরু করলাম, আমরা আমাদের ওয়েবিনার শুরু করলাম যাতে শিক্ষার্থীরা ঘরে বসে না থাকে এবং তারা তাদের একাডেমিক কার্যক্রম, তাদের মানসিকভাবে তারা নিজেদেরকে চাঙ্গা রাখতে পারে। সেই প্রচেষ্টা থেকে আজকে আমরা একটি একটি করে 26টি, আজকে আমাদের 26তম পর্বে আমরা চলে এসেছি। আর এছাড়াও আমরা আমাদের অলরেডি আমাদের কিছু পাবলিকেশন আমরা আছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা যারা আজকে আলোচনা শুনছেন তারা গিয়ে একটু দেখতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা আমাদের ওয়েবিনারের ভিডিওগুলো পরবর্তীতে শেয়ার করে থাকি এবং অতীতে আমরা যে ওয়েবিনারগুলা করেছি সেগুলোর ভিডিও আপনারা গিয়ে দেখতে পারেন। এই পর্যায়ে যদি আমরা একটু আসি, আজকে আমাদের আলোচক প্রফেসর ডক্টর প্রণব কুমার পান্ডে। স্যার আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের প্রফেসর হিসেবে। স্যারের রিসার্চ ইন্টারেস্ট নিয়ে আমরা যদি একটু বলতে চাই, স্যার পাবলিক পলিসি এবং পাবলিক ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স, বোথ আরবান অ্যান্ড লোকাল গভর্নেন্স ছাড়াও আরো অনেক বিষয়ে স্যারের রিসার্চ ইন্টারেস্ট আছে। স্যারের একাডেমিক প্রোফাইল সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, স্যারের সর্বশেষ যে পোস্ট ডক্টরাল রিসার্চার 2012 সালে স্যার কর্নেল ইউনিভার্সিটি ইউএসএ থেকে শেষ করেছেন স্যারের পোস্ট ডক্টরাল রিসার্চার এবং সেখানে স্যার ভিজিটিং স্কলার হিসেবেও ছিলেন। স্যারের পিএইচডি সিটি ইউনিভার্সিটি হংকং থেকে এবং স্যার তার আগে এমফিল করেছেন ইউনিভার্সিটি অফ বার্গেন নরওয়ে থেকে। স্যারের ব্যাচেলর এবং মাস্টার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে। স্যারের এই ছিল স্যারের শর্টকাটে স্যারের একাডেমিক প্রোফাইল। এবার যদি আসি স্যারের একটু একাডেমিক এক্সিলেন্সের জায়গা বা স্যারের পাবলিকেশন স্পেসিফিক্যালি যদি বলতে চাই, শুধুমাত্র 2019 সালে স্যারের 3টি বই প্রকাশিত হয়েছে, একটি বাংলাদেশ থেকে, একটি সিঙ্গাপুর থেকে এবং একটি ইউকে থেকে। এছাড়াও সর্বমোট স্যারের 10টির মতো বই অলরেডি পাবলিশড আছে, আমরা স্যারের প্রোফাইলে দেখেছি। এছাড়াও স্যারের বুক চ্যাপ্টার অলরেডি আছে 11টি। এছাড়াও স্যারের প্রায় 50টির কাছাকাছি একাডেমিক সায়েন্টিফিক জার্নালে পাবলিকেশন আছে। এছাড়াও স্যার বিভিন্ন রিপোর্ট পাবলিশ হয়েছে, স্যার পাবলিশ করেছেন। এছাড়াও প্রতি সপ্তাহে মিনিমাম একটি বা দুইটি স্যার সংবাদপত্রে ওপিনিয়ন বা অপেড পিস পাবলিশ করে থাকেন। এই ছিল শর্টকাটে স্যারের, শর্টকাটে বলবো এই জন্য, যদি আমি স্যারের ডিটেল একাডেমিক এক্সেলেন্সের জায়গা থেকে ব্যাখ্যা করতে চাই তাহলে আজকে আমাদের ওয়েবিনার পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, আমরা সেদিকে যাব না। আমরা মনে হয় যে আমরা আজকে আমাদের যে টপিক জিও এনজিও কোলাবোরেশন ইন বাংলাদেশ লোকাল গভর্নেন্স, এই বিষয়টি নিয়ে স্যার আলোচনা করতে আমাদের সাথে সম্মতি দিয়েছেন এবং সেই বিষয়ে স্যারের একটি লেখাও, একটি বইও পাবলিশড আছে। তো সেই জায়গা থেকে আমরা আর বেশি কথা বাড়াবো না, স্যারকে আরেকটু বলতে চাই আমাদের যে ওয়েবিনারের ফরম্যাটটা আমরা ফলো করি সেটি হচ্ছে যে প্রথমে আলোচক 15 থেকে 20 মিনিট যে টপিকটা আছে সেই টপিকে কথা বলবেন। এই টপিকে কথা বলার পর আমরা আলোচনার জন্য ফ্লোর ওপেন করব। সেখানে যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন তাদের যদি কোনো প্রশ্ন, কোনো মতামত থাকে তারা আপনাকে সরাসরি করতে পারবেন আমার মাধ্যমে। এছাড়াও কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জুম অপশনে যে রেইজ হ্যান্ড বলে অপশনটা আছে সেটা আপনারা করতে পারেন, তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে কে প্রশ্ন করতে চাচ্ছেন। এছাড়াও যদি কেউ যদি সরাসরি আমাদেরকে প্রশ্ন লিখে পাঠাতে চান আমাদের এই চ্যাট অপশনে গিয়ে
আপনারা লিখে দিতে পারেন। আর আজকে অনেকে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অনেকেই আছেন, তারা যদি তাদের পরিচয়টি আমাদের এই চ্যাট বক্সে লিখে দিতেন আমাদের জন্য ভালো হতো। তো এই পর্যায়ে আমরা আলোচনা দীর্ঘায়িত, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এখানে শেষ করছি। আমরা এখন সরাসরি স্যারের কাছে চলে যাব, স্যারের বক্তব্য শুনবো এবং বক্তব্যের বিষয় জিও এনজিও কোলাবোরেশন ইন বাংলাদেশ লোকাল গভর্নেন্স। স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শিওর। জি থ্যাংক স্যার। ইউ কৃষ্ণ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল কুমিল্লা ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই পিওরলি একাডেমিক একটা ডিসকাশনের আজকের এই সেশনে আমন্ত্রণ জানানোর জন্য। আমি রিয়েলি সরি, আপনি 2 সপ্তাহ আগে আমাকে বলেছিলেন, বাট ওই সময় আমার কিছু ফ্যামিলি ক্রাইসিসের জন্য আই কুড নট এগ্রি টু ইউর প্রপোজাল, বাট স্টিল we could make it happen today. এটা হচ্ছে আমার খুবই আনন্দের জায়গা, কারণ আমরা এখন অনেক ওয়েবিনার দেখছি যেখানে আসলে অনেক ধরনের আলোচনা হচ্ছে, বাট পিওরলি একাডেমিক আলোচনা খুব কমই হচ্ছে। সেই দিক থেকে নতুন বিশ্ববিদ্যালয় হয়ে আপনারা বয়সে অনেক তরুণ, তারপরেও আপনারা যেটা প্র্যাকটিসটা করছেন এবং আজকে মনে হয় 27 বা 26তম পর্ব, এটা রিয়েলি মানে ইটস এ কমেন্ডেবল টাস্ক যেটা আপনারা করেছেন। আমি যদি আমার মানে প্রথমত যে আজকের যে ইস্যুটি লোকাল গভর্নেন্সে, বাংলাদেশের লোকাল গভর্নেন্সে জিও এনজিও কোলাবোরেশন, এই বিষয়ে যদি কথা বলতে চাই আসলে অনেক কথা বলা যাবে। তো আমরা সকলেই একটা বিষয় জানি যে আসলে এনজিওদের রোলটা আজ থেকে না, 90 দশক থেকে, পার্টিকুলারলি বাংলাদেশের ক্ষেত্রে আলটিমেটলি এনজিও রোলটা স্বাধীনতার পর থেকেই একটা সার্ভিস ডেলিভারি অর্গানাইজেশন হিসেবে এনজিও যেভাবে ফ্লারিশ করেছে, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশের ব্র্যাক এখন পৃথিবীর মানে সবচেয়ে বড় নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এবং এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। তো সেই ক্ষেত্রে আসলে একটা পর্যায় পর্যন্ত ছিল যে এনজিও রোলটা শুধুমাত্র সার্ভিস সেক্টরেই, সার্ভিস প্রোভাইডিং সেক্টরেই আসলে বেশি কাজ করতো তারা, বাট 90-এর দশকের পর থেকে আলটিমেটলি তাদের ডাইভার্সিফাইড রোল আমরা দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি আমরা যদি জিও এনজিও কোলাবোরেশন গভর্নেন্সে বলি, তাহলে আমরা এখন দেখবো যে বিভিন্ন দেশের যে পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক গণতন্ত্রকে সুসংগত করার ক্ষেত্রেও কিন্তু এখন এনজিওরা কাজ শুরু করেছে, এবং আরো প্রায় গত 20 বছর ধরে তারা কাজ করছে, এবং তাদের মোডালিটি গুলো একটু ডিফারেন্ট। আবার পাশাপাশি এটাও ঠিক, এনজিওদের যে সেই সার্ভিস ডেলিভারি রোলটা থেকে আবার অনেক এনজিও আবার বিজনেস ওরিয়েন্টেশনের দিকেও চলে গেছে। সেখানে আমরা ক্রিটিসিজম করতেই পারি, কারণ আমাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকতে হবে, যেখানে সিভিল সোসাইটি, এনজিও বা যে সমস্ত প্রতিষ্ঠান এনজিওর অবয়বে নিজেদের প্রফিট মেকিং এর দিকে যাচ্ছে, তো সেইগুলো আমি অত ডিটেলে যাই না। তবে এনজিওরা গভর্নেন্স এর ক্ষেত্রে যে এনজিওদের রোল, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে তারা অনেক দেশেই এবং পার্টিকুলারলি 95 এর পর থেকে উন্নয়নশীল দেশগুলোতে তারা গভর্নেন্স রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে, পার্টিসিপেটরি ডেমোক্রেসিকে আরো স্ট্রেনদেন করার ক্ষেত্রে কাজ শুরু করে, এবং এই কাজের ধারাবাহিকতায় তারা সরকারের সাথে কাজ করছে, স্থানীয় সরকারের সাথে কাজ করছে, এবং এইটা আসলে একটা চলমান প্রক্রিয়া, এবং তাদের কন্ট্রিবিউশনটাকে আসলে ওই রকম ভাবে তুলে ধরা হচ্ছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এখানে আমি যদি একটা অ্যাডভান্টেজের কথা বলি, যে এনজিওরা আসলে গভর্নেন্স এর ক্ষেত্রে কি রোলটা প্লে করতে পারে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি রোল, যে আমরা জানি যে এনজিওরা একেবারে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে, এবং যারাই যে কোনো দেশের, আপনি বাংলাদেশের কথা পার্টিকুলারলি যদি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে সেই তৃণমূল পর্যায়ে বসবাসকারী জনসংখ্যা কিন্তু মোর দ্যান 80%, অলমোস্ট 80 and 85%, ইন বিটুইন 80 and 85%। তো সেই দিক থেকে আসলে সেই জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার সময় যদি তাদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস বলেন, কিংবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যাদের যদি বন্ডিংটাকে আমরা তৈরি করতে পারি, সেটা আসলে ডেমোক্রেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আসলে প্রথমে ইউকে তে পার্টনারশিপ বেসড গভর্নেন্স, লোকাল গভর্নেন্স, এই কনসেপ্টটা প্রথমে ইউকে তে কাজ শুরু করে, এবং সেটা আসলে থার্ড ওয়েভ হিসাবে আসলে বেশি পরিচিতি লাভ করে। ইভেন আমাদের দেশেও আমরা ইভেন এনজিও লিটারেচারকেও আমরা কিন্তু অনেক সময় বলে থাকছি যে আমাদের দেশের ক্ষেত্রে 3টি অর্গান রাষ্ট্রে এনজিও কে বা মিডিয়াকে অনেকে আবার একটা চতুর্থ বা পঞ্চম অর্গান বলছে, কারণ তাদের কন্ট্রিবিউশনের লেভেল কিন্তু অনেক জায়গায়।
এখন শুধুমাত্র রিলিফ ডিস্ট্রিবিউশন তারা করছে না, এখন আমরা দেখছি যে যে সার্ভিস ডেলিভারি গুলো সরকার করে। আপনি যদি ব্র্যাকের নন ফর্মাল এডুকেশনের কথা বলেন, যে প্রাইমারি এডুকেশন ইজ এ রাইট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, সেখানেও কিন্তু আসলে এনজিওরা কাজ করা শুরু করেছে এবং তার পাশাপাশি তারা এখন গভর্নেন্স স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এখন আমি যদি বলি যে বাট হোয়াট ইজ দ্য মোডালিটি দে আর অ্যাডাপ্টিং টু স্ট্রেংথেন লোকাল গভর্নেন্স, কোন মোডালিটিতে তারা আগাচ্ছে? আমি আসলে গত 10 বছরে অনেকগুলো কাজ করেছি। আপনি আমার একটি বইয়ের কথা বলেছেন, কিন্তু আসলে জিও এনজিও কোলাবোরেশন নিয়ে আমি 3টি বই পাবলিশ করেছি, দুটি রুটলেস থেকে, একটি আমাদের স্প্রিঙ্গার থেকে। আর এছাড়াও আমার পার্টিকুলারলি 4টি লেখা আছে যেগুলো খুব ভালো ভালো জায়গা থেকে পাবলিশ করা। তো আমি আসলে আমার মেন ইন্টেনশনটা হচ্ছে আমি একটা ধারাবাহিকভাবে তাদের রোলটাকে অবজার্ভ করছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের অ্যাপ্রোচের প্রধান যে শক্তি সেটি হচ্ছে এখন তারা এজেন্সি বিল্ডিং অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। এজেন্সি বিল্ডিং অ্যাপ্রোচটা কেন? কারণ আপনি জানেন যে লোকাল, আমি যদি পিওরলি মানে আমার ডিসকাশনটাকে লোকাল গভর্নেন্সে, যেহেতু আজকে টপিকটাও লোকাল গভর্নেন্স, সেখানে কনসেন্ট্রেট করি, তাহলে দেখবো যে আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে এই যে ডিমান্ড সাইড অ্যাক্টর এবং সাপ্লাই সাইড অ্যাক্টরের মধ্যে একটা ব্যাপক ব্যবধান আমরা দেখতাম, যারা সেবা প্রদান করছে এবং যারা সেবা গ্রহণ করছে। কারণ যারা সেবা প্রদান করছে তাদেরও আসলে সেবা প্রদানের মোডালিটি নিয়ে অনেক ধরনের নলেজ ঘাটতি ছিল। আবার যারা ডিমান্ড সাইড একটা, যাদের সেবাটাকে চাওয়ার কথা, তারাও চাইতো না, কারণ তারা জানতোই না যে আসলে হোয়াট আর দ্য সার্ভিসেস দে আর এন্টাইটেলড টু গেট ফ্রম দ্য ইউনিয়ন পরিষদ। এই জায়গায় আসলে একটা ম্যাসিভ পরিবর্তন এসছে। অনেক, আমি বাংলাদেশের আসলে অনেকগুলো লিডিং ডোনার এজেন্সি ড্রিভেন এনজিও প্রোগ্রাম নিয়ে কাজ করেছি, পার্টিকুলারলি দোজ আর ওয়ার্কিং অন স্ট্রেংথেনিং লোকাল গভর্নেন্স। তো সেখানে আমি দেখেছি আসলে একটা ব্যাপক পরিবর্তন এসছে। এই পরিবর্তনের ফলে যেটা হয়েছে যে দুইটা সাইড যখন তাদের নলেজের লেভেল বাড়ে, মানুষ কখন তাদের ভয়েস রেজ করে, যখন মানুষ তাদের রাইটস এবং অধিকার সম্পর্কে, এন্টাইটেলমেন্ট সম্পর্কে কিন্তু যখন জানবে, তখনই কিন্তু তারা ভয়েস রেজ করবে। আনটিল এন্ড আনলেস ইউ নো ইউর এন্টাইটেলমেন্ট ইউ উইল নেভার ক্লেম ফর দিস। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের এই এজেন্সি বিল্ডিং অ্যাপ্রোচটার ফলে তারা একটা দুইটা সাইডকে নিয়ে কাজ করে একটা বন্ডিং তৈরি করতে তারা সক্ষম হয়েছে। আমার আর একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, যেখানে আমরা যে ট্রাস্ট বিল্ডিং, যেটাকে আমরা সোশ্যাল ক্যাপিটাল বলছি, সেই সোশ্যাল ক্যাপিটালটা আসলে গভর্নেন্স এর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই যে সোশ্যাল ক্যাপিটাল, এখন আপনার প্রশ্ন হতে পারে যে আসলে কিভাবে এনজিওরা তাদের এই মানে কার্যক্রমের মাধ্যমে সোশ্যাল ক্যাপিটালটা ডেভেলপ করছে। তারা আসলে বিভিন্ন গ্রুপ, ইভেন আমরা যদি গভর্নেন্স এর ফিল্ডের বাইরে যেও, আমরা যদি অন্যান্য এনজিওর যে প্রোগ্রাম গুলো আছে সেখানেও যদি দেখেন, আপনি যদি ব্র্যাকের কথা বলেন, ব্র্যাকের এসএলজি একটি প্রোগ্রাম আছে, স্ট্রেংথেনিং লোকাল গভর্নেন্স, বা ব্র্যাকের পল্লী সমাজ একটা অ্যাসোসিয়েশন আছে, যেখানে তারা অনেকগুলো নারীকে একত্রিত করে, তাদের মধ্যে লিডারশিপ স্কিল ডেভেলপ করে। এবং এই যে তারা এক জায়গায় বসে নিজেদের মধ্যে যদি আলোচনা করে, এই আলোচনার একটা পর্যায়ে এসে তাদের মধ্যে এক ধরনের নেটওয়ার্কিং তৈরি হয়, এবং এই নেটওয়ার্কিং ট্রান্সফর্মস ইনটু ট্রাস্ট এবং সোশ্যাল ক্যাপিটাল। এবং সবচেয়ে বড় ব্যাপার যে যখন এই নেটওয়ার্কিং তৈরি হয়, ট্রাস্ট তৈরি হয়, তখন কিন্তু তারা কালেকটিভলি দে রেজ দেয়ার ভয়েস, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র স্ট্রেংথেনিং, সিস্টেম স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে না, আমার কাছে আমার একটা বই আছে রুটলেজ, আমি পাবলিশ করেছিলাম, যে হাউ এনজিওস থ্রু দেয়ার এজেন্সি বিল্ডিং প্রোগ্রাম আর এম্পাওয়ারিং বাংলাদেশি পোর উইমেন। আমার যে মূল মেসেজটা ছিল এই 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 যে আমি ওখানে আসলে মূলত কথা বলতে চেষ্টা করেছিলাম আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সেই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ নিয়ে। সেই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এবং এজেন্সি বিল্ডিং অ্যাপ্রোচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে যখন আমি নলেজেবল করছি আপনার রাইটস এবং এন্টাইটেলমেন্ট সম্পর্কে, তখন কিন্তু আপনার, আমরা মাজলোর, আমি মনে হয় যে এখানে অনেকেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র বা শিক্ষক আছেন, যে মাজলোর নিড হায়ারার্কি তত্ত্বটা আছে, যে একটা বেসিক নিড যখন পূর্ণ হয় তখন নেক্সট নিডে যায়, এবং একটা সময় সেলফ এক্সট্রিমে আমরা পৌঁছাই। এবং ঠিক একইভাবে তারা মানুষকে যখন তার লিডারশিপ সম্পর্কে, যার অধিকার সম্পর্কে মানে জ্ঞান দান করছে, এবং কালেকটিভলি যখন তাদের অর্গানাইজ করছে, তারা কিন্তু একটা সময় কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি না, কালেকটিভলি যে কোনো ডিমান্ড
প্লেস করছে যারা সাপ্লাই সাইড অ্যাক্টর আছে তাদের তাদের কাছে। এবং এতে করে কি হচ্ছে যে সার্ভিস ডেলিভারিতে একটা ব্যাপক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে মানে যে ইম্প্যাক্টটা আমি জিও এনজিও কোলাবোরেশনে দেখছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি পার্সপেক্টিভ। একটা সময় ছিল আজ থেকে 20 বছর আগে মানুষ কিন্তু কিছুই জানতো না যে আসলে ইউনিয়ন পরিষদে কি বরাদ্দ যাচ্ছে, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সবকিছু ইউনিয়ন পরিষদের মধ্যে বসেই করা হতো। কিন্তু এখন কিন্তু সেটা অনেক ওপেন হয়ে গেছে। এখানে এনজিওর পাশাপাশি গভর্নমেন্ট অলসো ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন, পার্টিকুলারলি আফটার দ্য এনঅ্যাক্টমেন্ট অফ লোকাল গভর্নমেন্ট ইউনিয়ন পরিষদ অ্যাক্ট অফ 2009, যেটাকে আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে একটা কম্প্রিহেন্সিভ ল সরকার তৈরি করেছিল। এবং সেখানে আপনি তথ্য ডিসক্লোজার, ইনফরমেশন ডিসক্লোজার থেকে শুরু করে সেখানে ওপেন বাজেটিং, পার্টিসিপেটরি প্ল্যানিং, বাজেটিং সবকিছুর কিন্তু প্রভিশন ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্যাট পার্টিকুলার ইস্যু সিন্স 2019, এবং এটা আমি দেখেছি যে আসলে প্রথম দিকে এটার কোনোটাই কিছু হতো না। এটা জনগণ তো জানতোই না, আবার যারা ইউনিয়ন পরিষদের সাপ্লাই সাইড অ্যাক্টর থাকতেন তারাও কিন্তু সেই প্রভিশন গুলো জানতো না। একদিন হয়তো ডাকতো সবাইকে, ডেকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে একটা জাস্ট রেজিস্টার মেনটেন করে তারা তাদের মতো করে করতো। কিন্তু আপনি দেখেন যেখানে এখন অনেকগুলো এনজিওর আমি নাম বলতে পারি, যেমন এসডিসির শরিক একটা প্রকল্প ছিল, ইউএনডিপির ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট, উপজেলা পরিষদ গভর্নেন্স প্রজেক্ট, তারপরে নবযাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের অসেডের সরি ইউএসএড এর প্রজেক্ট। এবং এই ওয়ার্কিং এরিয়াগুলোতে যান এবং আপনি কম্পেয়ার করেন নন এনজিও ওয়ার্কিং এরিয়াতে, সেখানে দেখবেন যে আসলে আকাশ এবং পাতাল ডিফারেন্স। এখন প্রত্যেকটা জায়গায় ওয়ার্ড সভা হচ্ছে সঠিকভাবে, জনগণ নিজেরা তাদের ডিমান্ড আইডেন্টিফাই করছে এবং সেগুলো এনলিস্টেড হচ্ছে। তারপরে যখন স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তারা একটা বাজেট প্রিপেয়ার করছে, বাজেট প্রিপেয়ার করে যখন তারা আবার ফিরে আসছে ওপেন বাজেট মিটিং এ, তখন কিন্তু মানুষ প্রশ্ন করছে যে আমার ডিমান্ডটা আপনি কেন সেখানে এনটাইটেল করেননি, কেন সেখানে গ্রহণ করেননি, কেন আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এবং এই যে রেসপন্সিভনেস, এটা শুধুমাত্র আইনের মাধ্যমে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আমরা পেয়েছিলাম, কিন্তু এর অ্যাক্টিভেশন কিন্তু সরকার ডেফিনেটলি চেষ্টা করে যাচ্ছে এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, বাট এটার কিন্তু মূল অ্যাক্টিভেশনটা সম্ভব হয়েছে আসলে এনজিও গুলোর ইন্টারভেনশনের কারণে, যেটি বাংলাদেশের সব জায়গায় কিন্তু একই চিত্র না। এবং আমি যদি দেখি যে জিএনজিও কোলাবোরেশনের জায়গাগুলোতে এই প্রকল্পগুলো যেখানে কাজ করছে সেই জায়গাগুলোতে আসলে একটা ব্যাপক পরিবর্তন গভর্নেন্স ইন টার্মস অফ এনশিওরিং সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি এবং সার্ভিসের ইমপ্রুভমেন্টের পার্সপেক্টিভ থেকে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে যে তাদের মূল ফোকাস গুলো কি কি, কোন কোন এরিয়াতে আসলে এনজিও গুলো বেসিক্যালি ফোকাস করছে এবং যার ফলে তারা ক্লেম করছে দে আর ওয়ার্কিং ফর স্ট্রেংথেনিং দ্য সিস্টেম। প্রথমটাই হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং, যেটা আমি বললাম, ফর বোথ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইড অ্যাক্টরস। তারা একদিকে শুধুমাত্র ট্রেনিং দিচ্ছে সাপ্লাই সাইড অ্যাক্টরকে না, আবার অন্যদিকে তারা ডিমান্ড সাইড অ্যাক্টর জনগণকে উদ্বুদ্ধ করছে, তাদেরকে জানাচ্ছে এবং উদ্বুদ্ধ করছে to come forward to claim their demands এবং raise their voice against any sort of discrimination. দ্বিতীয়টা যে বিষয়টা, that providing technical support to the ইউনিয়ন পরিষদ, কারণ আমরা জানেন যে বাজেট প্রিপারেশন ইজ এ টেকনিক্যাল সাবজেক্ট এবং ইউনিয়ন পরিষদ এমন একটা অবস্থায় আছে যে একজন সেক্রেটারি তাকে হাজারো কাজে ব্যস্ত থাকতে হয়। সে 13টা স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি, সে প্রচুর ইনভলভমেন্ট থাকে, অতএব তার পক্ষে কিন্তু কোনো কাজ বা সব কাজ করা সম্ভব না। এবং বাজেট প্রিপারেশনের যে টেকনিক্যাল নো হাউ, সেটা কিন্তু আমাদের দেশের, আমরা যদি পিপল রিপ্রেজেন্টেটিভদের ওভারঅল একটা ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে অনেকের ক্ষেত্রেই সেটা আসলে তাদের সেই জানাটা নাই। তারা দে আর প্রোভাইডিং টেকনিক্যাল সাপোর্ট, তারা কিন্তু একবার হাতে কলমে তাদের শিখাচ্ছে যে কি কি কাজ মানে আপনারা করবেন, কিভাবে করবেন। আবার তারা এক্সপোজার ভিজিটের ব্যবস্থা করছে, তাদের যে বেস্ট প্র্যাকটিসের জায়গাগুলো সেখানে নিয়ে যাচ্ছে, এর ফলে তারা এসে নিজেদের এখানে সেই প্র্যাকটিস গুলো করছে। এই যে তাদের জ্ঞান ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্ট প্রদানের মাধ্যমে এক ধরনের ইন্টারেস্ট জেনারেটেড হচ্ছে কিন্তু মানে পিপল রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। নেটওয়ার্ক বিল্ডিং হচ্ছে কমিউনিটির মধ্যে।
এই যে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে কাজ করছে, কমিউনিটিকে তাদের এন্টাইটেল করছে, এজেন্সি বিল্ডিং করছে এবং তাদের মধ্যে নেটওয়ার্ক বিল্ডিং হচ্ছে, এবং এই নেটওয়ার্ক বিল্ডিং এর ফলে তারা এখন কিন্তু অধিক মাত্রায় শুধুমাত্র পাবলিক ফোরামে পার্টিসিপেট করছে না, তারা ডিমান্ড ক্লেম করার জন্য এখন মানে উদ্গ্রীব হয়ে আছে যে যে কোনো জায়গায় যদি কোনো অনিয়ম দেখে তাহলে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ছে সেটা রেসিস্ট করার জন্য। নেটওয়ার্ক বিল্ডিং এবং এজেন্সি বিল্ডিং এর কথা আমি বললাম। এবং তারা আরেকটা যেটা কাজ করে যে তাদেরকে জনগণকে উদ্বুদ্ধ করে টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য অ্যাকাউন্টেবিলিটি এনশিওরিং প্রসেস, যে তারা জনগণকে উদ্বুদ্ধ করে যে তুমি ইউ প্লিজ গো, সেখানে যাও, যে তোমার দেখো যে তোমার যে এন্টাইটেলমেন্ট সেটা তুমি পাচ্ছ কিনা, কেন পাচ্ছ না সেটা তুমি ক্লেম করো। যদি এইটা না করে তাহলে আলটিমেটলি ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি হবে না। ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এখন আপনি যে সমস্ত জায়গায় এরকম প্রোগ্রাম আছে সেখানে যে দেখবেন যে ইভেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণ এখন অনেক বেশি কশাস। তারা মনিটরিং করছে যে কাজ যেভাবে হওয়ার কথা সেইটাকে মানে স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে নিয়ে আসছে। এতে করে একদিকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হচ্ছে, অন্যদিকে আবার সার্ভিসের মানের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করি। আর ওভারঅল এই কাজগুলা করে তারা যেটা করছে, তারা দে আর ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস অফ এস্টাবলিশিং গুড গভর্নেন্স এট দ্য লোকাল লেভেল, যেটা আলটিমেট অবজেক্টিভস আমাদের। এবং এই আলটিমেট অবজেক্টিভ পূরণ করার জন্য আসলে তারা যে অ্যাপ্রোচ গুলো নেওয়া দরকার সেই অ্যাপ্রোচ গুলো নিয়ে তারা সফলভাবে কাজ করছে। এবং অনেকগুলো স্টাডি আছে যে স্টাডিগুলোতে আমরা দেখেছি যে আসলে ব্যাপক পরিবর্তন এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সার্ভিস ডেলিভারিতে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যে সমস্ত জায়গায় এই জিও এনজিও কোলাবোরেশনের মাধ্যমে কাজ হচ্ছে। আমি লাস্ট পয়েন্ট, সময় আমি বেশি নিব না, লাস্ট পয়েন্টে আমি যেটা বলবো যে আসলে এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা পার্টনারশিপ বেসড গভর্নেন্স বলছি বা জিও এনজিও কোলাবোরেশনের কথা বলছি, তাহলে হোয়াট পার্টনারশিপ উড অফার, আলটিমেটলি এট দ্য এন্ড রেজাল্টটা কি পার্টনারশিপের। সেখানে আসলে যেটা হচ্ছে যে এই যে উভয় পক্ষের কোলাবোরেশনের মাধ্যমে এমন এমন অবজেক্টিভস অর্জন হচ্ছে যেগুলো আসলে একার পক্ষে করা সম্ভব না, নাইদার ডিমান্ড সাইড নর সাপ্লাই সাইড একটার একা থাকলে সেই কাজগুলো করতে পারতো না। সেই সমস্ত অবজেক্টিভস যেগুলো অনেক হার্ড টু রিচ এরিয়াতে কিংবা যেগুলো কঠিন অর্জন করা, সেই সমস্ত অবজেক্টিভস গুলো আসলে অর্জিত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই যে আরেকটা আমি এজেন্সি বিল্ডিং অ্যাপ্রোচের কথা বললাম, আর এর সাথে সাথে যে মোবিলাইজেশন প্রোগ্রাম, যে মাস মোবিলাইজেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে আসলে তারা জনগণকে কালেকটিভলি মানে ইউনাইটেডলি কোনো কাজ করার জন্য মোটিভেট করতে পারছে এবং দে আর ওয়ার্কিং টুগেদার। এবং এই ওয়ার্কিং টুগেদারের মূল অর্থই হচ্ছে তারা শুধুমাত্র নিজের স্বার্থ না, ইউনিয়ন পরিষদের স্বার্থ কিন্তু তারা বিচার করছে। অনেক জায়গায় আছে আপনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভলেন্টিয়ারলি আসলে ইউনিয়ন পরিষদের অনেক কাজ তারা করে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তারা করছে সেটা হচ্ছে যে জনগণ এবং ইউনিয়ন পরিষদ একটা সময় ছিল, আজ থেকে 15 বছর আগে, দুইটা মুখোমুখি অবস্থান করত, কিন্তু তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি করেছে, which is very important for successful service delivery. এইটা একটা বিশাল কন্ট্রিবিউশন। এই বন্ডিংটা যদি তৈরি না হয়, তাহলে দুইটা অ্যাক্টর যদি একে অপরের পরিপূরক না হয়, তাহলে সেখানে কিন্তু সার্ভিস ডেলিভারি বলেন, সুশাসন বলেন, সেটা কোনোভাবেই সম্ভব না। এবং ফাইনালি এই যে তাদের বন্ডিং এর ফলে, কালেকটিভ এফোর্টের ফলে এবং তাদের পার্টনারশিপের ফলে যেটা হয়েছে যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে ওভারঅল সার্ভিস ডেলিভারি। আমি আসলে এই কারণেই বলছি যে একটা ম্যাসিভ চেঞ্জ আমরা লক্ষ্য করেছি যে সমস্ত জায়গায় এনজিও এবং জিও এনজিও কোলাবোরেশনে গভর্নেন্স স্ট্রাকচারিং এর কাজ করছে, সেখানে ফাইনালি একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়েছে তাদের সার্ভিস ডেলিভারি। আমি মানে প্রথম পর্যায়ে থাকি, থেমে যাই। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আপনি স্যার চাইলে আরো কিছু সময় নিতে পারতেন। আমরা ইউজুয়ালি স্যার যেটা হয়, বাট আলোচনা যেহেতু খুবই অ্যাট্রাকটিভ ছিল, সেই জায়গা থেকে আমি বলবো যে স্যার তারপরে স্যার আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন এবং তারা আমি শিওর যে প্রশ্ন করতে চাই। সেক্ষেত্রে স্যার আমি শুরুতে আপনাকে স্যার একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে শেষ করলেন সেখানে আমি একটু করতে চাই যে আপনি বলছিলেন যে যে জায়গাতে জিও এনজিও কোলাবোরেশনটা ভালো হয়েছে সেখানে
আউটপুটটা খুব ভালো, সেক্ষেত্রে স্যার এটা নেশন ওয়াইড কেন হচ্ছে না? যেমন যেখানে এনজিওর মানে কিছু কিছু এনজিওর প্রভাবটা কেন মানে হাব বেসড, বা যদি এইভাবে বলি যে পার্টিকুলার জায়গাগুলোতে কেন এনজিওর কোলাবোরেশনটা হচ্ছে, আবার বেশ কিছু জায়গাতে যেগুলো হচ্ছে না, এটা কেন, যদি আপনি স্যার এইখানে কিছু প্রবলেম আছে, যেটা আমি আসলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করার পরে আমি এটা তাদের পারসিস্টেন্টলি বলছি। মূল যে বিষয়টি হচ্ছে সেটি যে এই যে এনজিওরা যে কাজ করছে, ধরেন আমি যদি লোকাল গভর্নেন্স এর কথা বলি, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই। বাংলাদেশে এই ডোনারদের মধ্যে একটা লোকাল কনসালটেটিভ গ্রুপ এলসিজি বলে যেটাকে, সেটা আছে, বাট সেটা আসলে ইনইফেক্টিভ। কারণ একই ধরনের কাজ একই এনজিও বিভিন্ন জায়গায় করছে, বা একই ডোনাররা বিভিন্ন জায়গায় করছে। এইটা না করে তাদের যদি কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারতো, তাহলে কিন্তু কাভারেজটা বাড়তো। আপনি তো জানেন যে প্রত্যেকটা ডোনারের ফান্ডের সীমাবদ্ধতা আছে। এই কোঅর্ডিনেশনের অভাবের কারণে অনেক সময় দেখা যায় যে একই ধরনের কাজ একই জায়গায় হচ্ছে, বাট এটা নেশন ওয়াইড ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এজন্য আমি আসলে একটা সময় শরিক বা ইউএনডিপির যে সমস্ত প্রজেক্ট গুলো ছিল, সেই সমস্ত প্রজেক্টে বারবার আমরা বলতাম যে ইউ প্লিজ সিট টুগেদার, যে আপনারা একসাথে বসে আপনারা কে কি কমনালিটিস গুলো খুঁজে বের করেন যারা একই জায়গায় কাজ করে। আসলে ওই জায়গাটাতে আমার মনে একটু ঘাটতি আছে। তবে আবার আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যে মোডালিটি অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক, যেমন ইউএনডিপি কি করে, ইউএনডিপি তাদের সকল লোকাল গভর্নেন্স প্রজেক্ট গুলো সরকারের সাথে বাস্তবায়ন করে। এবং এই প্রজেক্ট আগে ছিল ইউনিয়ন পরিষদ, এলআইসি থেকে আপনি যদি শুরু করেন, পরবর্তীতে ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট, উপজেলা পরিষদ গভর্নেন্স প্রজেক্ট, এখন ইএএলজি, এফিশিয়েন্ট and accountable local governance. I was fortunate that I was part of the formation of that particular design of that particular project. তারা কিন্তু লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির আন্ডারে থেকে প্রজেক্টগুলো বাস্তবায়ন করে। তো তাদের সাকসেস স্টোরি গুলো implement করা নেশন ওয়াইড is much easier than those NGOs who do not have any connection with the government. আমি আপনাকে দুইটা উদাহরণের কথা বলি। এখন আপনারা জানেন যে বাংলাদেশের 495 বা 492টি উপজেলাতেই কিন্তু উইমেন ডেভেলপমেন্ট ফোরাম বলে একটা ফোরাম আছে, এবং ইট ওয়াজ এ গুড প্র্যাকটিস অফ উপজেলা গভর্নেন্স প্রজেক্ট। তারা প্রথমত 2016 সালের মধ্যে এই উপজেলা ডাব্লিউডিএফ, যেটা সমধিক পরিচিত ডাব্লিউডিএফ, সেই ডাব্লিউডিএফটা প্র্যাকটিস করেছিল তাদের ইন্টারভেনশন এরিয়াতে। এবং এই যখন দেখা গেল যে ডাব্লিউডিএফ একটা নারীর ক্ষমতায়নের জন্য একটা বড় রোল প্লে করতে পারে, তখন দে কুড ম্যানেজ টু কনভিন্স দ্য এলজিডি to issue a circular mandating the formation of WDF in all উপজেলা across the country. এবং that has become a reality. এখন কিন্তু WDF সব জায়গায় আছে। ইভেন আপনি যদি ইউডিসিসির কথা বলেন, ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড কোঅর্ডিনেশন কমিটি, সেইটারও কিন্তু একটা জাইকার বাই প্রোডাক্ট হচ্ছে এইটা। জাইকা তাদের একটা প্রজেক্টে, এটা পার্টিসিপেটরি, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তারা একটা প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করেছিল, এবং তারই সাকসেস স্টোরি অনুযায়ী, এবং তারাও এলজিডির সাথেই কাজ করেছিল, এবং তারা কিন্তু দে কুড ম্যানেজ টু ইস্যু এ সার্কুলার ফর অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত উপজেলা ইউনিয়ন পরিষদের জন্য। এবং অ্যাট প্রেজেন্ট আই এম অলসো ওয়ার্কিং অন দ্য ফরমেশন অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ উপজেলা ডেভেলপমেন্ট আদলে। এবং তারা চেষ্টা করছে যে এই উপজেলা ডেভেলপমেন্ট এন্ড কোঅর্ডিনেশন কমিটি সমস্ত উপজেলায় সরকারের সাথে সম্পর্ক রেখে, সরকারের আন্ডারে, কারণ আপনি জানেন ইউএনডিপির প্রত্যেকটা প্রজেক্টের একজন করে গভর্নমেন্ট অফিসিয়াল এনপিডি হয়, ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর, এবং ডিএনপিডি, ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর প্রজেক্ট। অতএব তাদের সরকারের ওনারশিপটা অনেক স্ট্রং থাকে। কিন্তু আপনার যদি সরকারের সাথে কোনো যোগাযোগ না রেখে আপনি বাস্তবায়ন করেন, you will find it very difficult to replicate your good practices across the country. This is reality. এবং আমি এই কারণেই বলি, আমি অনেক দেখেছি নবযাত্রা প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ভিশনে, তারা খুলনা এবং সাতক্ষীরার 4টা
উপজেলায় কাজ করে এবং তারা ম্যাসিভ স্থানীয় সরকার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটসন এগ্রিকালচার এটা নিয়ে কাজ করে এবং তাদের অনেক গুড প্র্যাকটিস আছে, অনেক গুড প্র্যাকটিস। পার্টিকুলারলি আপনি যদি বলেন তাহলে তারা সিভিএ অ্যাপ্রোচ, সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন একটা অ্যাপ্রোচ এখন মূলত ডেভেলপমেন্ট পার্টনাররা ইউজ করছে, দো ইট ইজ কন্টেম্পোরারি ইন বাংলাদেশ, বাট এটা ইন্দোনেশিয়াতে অনেক জায়গাতে ওয়ার্ল্ড ভিশন এটা করেছে এবং ইটস রিয়েলি মানে গুড প্র্যাকটিস। যে সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন, যে একটা গ্রুপ তৈরি করে, যে গ্রুপটা আলটিমেটলি তাদের মেন ইন্টেনশন থাকে সেই গ্রুপটাকে কমিউনিটি গ্রুপে রূপান্তরিত করা এবং তাদের সকল ক্ষেত্রে সার্ভিস ডেলিভারির সকল ক্ষেত্রে তারা শুধুমাত্র ওভারসাইটই করবে না, তারা ডিমান্ড প্রেস করবে। এবং এইটার এত সাকসেস স্টোরি থাকা সত্ত্বেও কিন্তু তারা আসলে এটা রেপ্লিকেট করতে পারছে না, যদিও প্রজেক্ট এখনো শেষ হয়নি, তাদের 22 সালে প্রজেক্ট শেষ হবে, হয়তো তারাও চেষ্টা করবে। বাট এটা যদি সরকারের সাথে থেকে তারা ইমপ্লিমেন্ট করতো তাহলে কিন্তু এটা তাদের জন্য অনেক সুবিধা, মানে দে উড হ্যাভ বিন ইন এ বেটার পজিশন to replicate their good practice in other areas of the country. আমার কাছে মনে হয় এই দুটো মূল কারণ। থ্যাংক ইউ স্যার। আমরা এখন প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন, প্রশ্ন অনেকে করতে চেয়েছেন এবং অনেকে আমাদের চ্যাট বক্সে প্রশ্ন পাঠিয়েছেন। ডাইরেক্টর বার্ড আব্দুল্লাহ মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, উনি মানে আনমিউট করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, ডিরেক্টর সাহেবকে আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব চমৎকার একটা প্রেজেন্টেশন হয়েছে এবং প্রফেসর প্রণব কুমার পান্ডেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে মিস্টার কৃষ্ণ কুমার সাহা যিনি মডারেটর আজকে। তো আপনাদের দুজনকে ধন্যবাদ এবং যারা শুনছেন। আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো জিওএনজি কোলাবোরেশন ইন লোকাল গভর্নেন্স। এই বিষয়টা আমরা যেহেতু স্পেসিফিক্যালি গ্রামে গঞ্জে কাজ করি এবং ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদও আমরা কাজ করে থাকি, সেজন্য আমার কাছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেজন্য আমি জাস্ট জয়েন করেছি। তো যে বিষয়টা আপনি বলেছেন যে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুটো সাইডে আমাদের দেখা পাওয়া প্রয়োজন, সেই দিক চিন্তা করে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের আইন 2009 হয়েছে এবং সেই আইনে বলা হয়েছে যে প্রতি বছর অন্তত পক্ষে আমি যদি ভুল না করে থাকি যে 2 বার ওয়ার্ড সভা করতে হবে এবং 5% ভোটারের উপস্থিতিতে সেই ওয়ার্ড সভাটা করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই থিঙ্ক ইন দ্য ইউনিয়ন পরিষদ যে আইনটা হয়েছে সেই আইনটার মধ্যে। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের মধ্যে যে যেটা হলো ডিমান্ড সাইড, অর্থাৎ এই ওয়ার্ড সভার মধ্যে কিন্তু ডিমান্ড সাইডটা ওখানে মানুষ যারা জনগণ আছে তারা বলতে পারে, কিন্তু আনফরচুনেটলি কিন্তু সেই ওয়ার্ড সভাগুলো কিন্তু রেগুলার হচ্ছে না। এটা একটা প্রবলেম আছে। তো সে যদি এনজিও ভালো রোল প্লে করতে পারে স্পেসিফিক্যালি যে ওয়ার্ড সভাগুলোর মধ্যে, তাহলে আমার মনে হয় যে সাপে তো খুব ভালো রোল প্লে করতে পারবে ইউনিয়ন পরিষদ। কারণ ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থ বলতে এটাই যে ট্যাক্স কালেকশন বা যাই বলি না কেন, কিন্তু আলটিমেটলি ওনারা কিন্তু ট্যাক্স কালেকশন করতে যায় না। এবং এখানে ইউনিয়ন পরিষদে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এলজিএসপি যেটা প্রজেক্ট, সবচেয়ে বড় প্রজেক্ট, এলজিএসপি ফান্ডেড কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো সেখানে পরিচালিত হচ্ছে। তো সুতরাং যদি এলজিএসপি উঠে যায় বা এলজিএসপি যদি ইউএনডিপি ফান্ডেড যদি সেটা, এবং এলজি ডিভিশনের আমাদের এলজি লোকাল গভর্নমেন্ট ডিভিশনের আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা হচ্ছে এবং তার মাধ্যম থেকে তার থেকে যে অর্থ যাচ্ছে সেই অর্থগুলো বিভিন্ন প্রজেক্ট ছোট ছোটখাটো অ্যাক্টিভিটিস এবং প্রজেক্টে তারা কাজে লাগাচ্ছে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এনজিও যদি সেখানে ওয়ার্ড সভা বা এখানে ডিমান্ড সাইডটা ফুলফিল করার জন্য আমাদের যারা জনগণ আছে তাদের মধ্যে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপটা আরো বেশি করাতে পারে, তাহলে আমার মনে হয় যে জনগণের যে সাপ্লাই সাইডটা আরো ফুলফিল হতে পারে। এটা আমার একটা ধারণা। আপনাদের এই সম্বন্ধে কোনো স্টাডি বা কোনো কিছু আছে কিনা আমার সাথে একটু কাইন্ডলি শেয়ার করতে পারেন। ধন্যবাদ জানাব স্যার, আপনি যদি বিষয়টা একটু। থ্যাংক ইউ ডিরেক্টর সাহেব, অসংখ্য ধন্যবাদ। আপনি ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট, এই বিষয়টি আমিও আসলে বলছিলাম এবং আমি দেখেছি যে আসলে এখন অনেক জায়গায় আছে। আমার একটা বই আমরা পাবলিশ করেছি, সেখানে আমি লিখেছি আমার এক কলিগের সাথে যে আমরা ওখানে দেখেছি আসলে আপনি যদি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে এরকম ডেডিকেটেড এনজিও ইন্টারভেনশন না থাকে, তাহলে আসলে দেখবেন যে ওয়ার্ড সভাগুলো জাস্ট ফর দ্য সেক অফ
মেইনটেনিং রেকর্ডস, কারণ এলজিএসপির ওয়ান অফ দ্য মানে অব্লিগেশন ফর দ্য ইউনিয়ন পরিষদ ইজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ অর্গানাইজ ওয়ার্ড সভা এবং ওপেন বাজেট মিটিং। আদারওয়াইজ আপনি ওয়ার্কশপ এবং ওপেন বাজেট মিটিং যদি না করেন তাহলে আসলে এলজিএসটি ফান্ড আপনি পাবেন না, আপনার ডিসবার্সমেন্ট হবে না। এই কারণেই দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে চৌকিদার যে ওই যে 5% জনগণের সিগনেচারটা নেয়, এবং আমি যেটা আগে বললাম, এবং ওপেন বাজেট মিটিংটাকে তারা একটু বড় করে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, জনগণ জানেও না, সেই রকম ভাবে পরিচালিত হচ্ছে। এবং আমরা একটা স্টাডি করেছিলাম, যে স্টাডিতে দেখেছি যে যারা সিগনেটরি তাদের ম্যাক্সিমামই আসলে জানে না যে কখন তারা সিগনেচার করেছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফেক নাম এন্ট্রি করে আসলে সেই রেজুলেশন তারা পাঠিয়ে দেয়। তো ওইটাই আমার পয়েন্ট অফ আর্গুমেন্ট ছিল এটা। আবার পাশাপাশি আমি অনেকগুলো স্টাডি করেছি যেখানে দেখেছি, আমি শরিকের এক্সাম্পল দিলাম পার্টিকুলারলি, যে শরিকের ওয়ার্কিং এরিয়াতে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মানুষের মধ্যে এক ধরনের বিশাল মানে এনথুজিয়াজম ছিল টু অ্যাটেন্ড ওয়ার্ড সভা। তারা সেখানে প্রশ্ন করতো, কেন আবার ওপেন বাজেট মিটিং এও তারা প্রশ্ন করতো। এই জন্য আমার কনসার্নটা হচ্ছে যে যত বেশি এই ইন্টারভেনশন হবে, কোলাবোরেশন হবে, তত আলটিমেটলি আসলে গভর্নেন্স স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে মানে বড় ভূমিকা রাখবে তারা। ধন্যবাদ আপনাকে। স্যার ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদেরকে প্রশ্ন করতে চাই ডক্টর পিঙ্কি বড়ুয়া, সে জয়েন করেছে আসাম ইন্ডিয়া থেকে। ডক্টর পিঙ্কি বড়ুয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? উনিও মিউট করা আছে। Yes, yes. Yes, yes. Actually, I'm from Assam and I can understand Bengali. So since Assamese and Bengali is more, I won't say it's same. It's similar, so I understand Bengali. Okay. My question is that what is the means participation of women in NGOs and for rural development in Bangladesh? Because I have been to Bangladesh, Rajshahi University for conference. So I have seen that women are not supposed to go out and to work. Whatever I have seen, I don't know the scenario exactly. So I want to know the women participation in NGOs. Okay, thank you, Dr. Pinky. No, in most cases, if you look at different international organizations, particularly the big NGOs like giant NGOs like BRAC or Grameen Bank, majority of their clients are women. And even BRAC has their dedicated program for women. And whenever you talk about microcredit programs, most of the clients are women. So for NGOs, I'm not sure how you have perceived that you did not see many larger participation of women in NGO activities, but in reality, women are the main stakeholders of NGOs. In most cases, they are mostly participated, their activities are mostly participated by women. And in order to facilitate the women's participation in their activities, in most cases, NGOs used to carry out male sensitization program, because due to stereotype roles of women or stigma, they are not entitled to go out from their houses. Those situation has changed a bit for the last 15 years, but still there are places where they still faces those stigma. So these organizations are required to carry out male sensitization program to bring their women out from their home. Even I was referring to Navajatra projects, where the majority of the participants of citizen voice and action groups are the women. So I can tell that the large number of women are getting involved in NGOs, in the activities of NGOs in Bangladesh. থ্যাংক ইউ স্যার। আমরা আবার একটু প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন মিশকাত জাহান, আমাদের সহকর্মী, লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মিশকাত, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি কৃষ্ণদা, ধন্যবাদ। আমি মিশকাত জাহান, প্রভাষক হিসেবে আছি লোক প্রশাসন বিভাগে।
ধন্যবাদ কৃষ্ণদা এরকম সুন্দর একটি আয়োজনের জন্য, এবং অনেক ধন্যবাদ প্রণব স্যারকে। স্যারের লেখার আমি একজন ফ্যান, কারণ স্যার লোকাল গভর্নেন্স নিয়ে অনেক লিখেছেন এবং আমরা একাডেমিক লাইফ থেকেই স্যারের লেখা পড়ছি। স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। আমি যখন আসলে ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, আমার I was fortunate that I was involved with a project which was very much related with social accountability status at the rural local governance. So that's why মানে আমি এরপরে নিজেও একটা কাজ করেছি। তো এখানে আসলে স্যারের বক্তব্যগুলো খুব পরিষ্কার ছিল যে আসলে কেন আমাদের ওয়ার্ড সভাগুলো মোস্টলি অপারেটিভ হচ্ছে না, কেন ওপেন বাজেট মিটিং গুলো কেন ইফেক্টিভ হচ্ছে না আসলে। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্কিম সুপারভিশন কমিটি এবং ওয়ার্ড কমিটি, যে কমিটিগুলো আসলে বলা যায় যে ডেলিবারেটিভ ফোরাম হিসেবে কাজ করবে টু মনিটর অর টু মানে লুক আফটার করার জন্য যে আমাদের যে প্রজেক্ট গুলো আছে অথবা ওয়ার্ড লেভেলে যে ডেভেলপমেন্ট কাজগুলো হয় সেগুলো সুপারভাইজ করার জন্য আর কি, সেগুলো দেখার জন্য। কিন্তু আমি নিজেও আসলে কাজ করতে গিয়ে দেখেছি যে এত বাজে অবস্থা এই জায়গাগুলোতে, যে এনজিও যেখানে কাজ করছে, আমি ওখানেও একটা কম্পারেটিভ অ্যানালাইসিস ছিল যে এনজিও এবং নন এনজিও জায়গাগুলোতে ডিফারেন্সটা কি আসলে। হ্যাঁ, তো ওইখানে দেখা গেছে যে হ্যাঁ, এনজিও যেখানে কাজ করছে সেখানে ভালো হচ্ছে, এবং এনজিওরা যেখানে কাজ করছে না সেখানে মোস্টলি দে আর অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ। এবং স্কিম সুপারভিশন কমিটির মেম্বাররা হয়তো বা জানেনই না তারা এই কমিটিতে আছেন, এরকমও আমি মানে রেকর্ড পেয়েছি। সো খুব মানে এই বিষয়টা আসলে খুব ফ্রাস্ট্রেটিং আমার কাছে যে কেন আমরা এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটির এই জায়গাটাকে স্ট্রং করতে পারিনি। মানে অ্যাজ দেয়ার ইজ এ ভেরি স্ট্রং মেকানিজম, এটা কিন্তু একটা খুবই খুবই এফেক্টিভ একটা মেকানিজম যে ইনক্লুসিভনেস এনশিওর করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য এবং সাথে সাথে সিটিজেনকে এম্পাওয়ার করার জন্য। হ্যাঁ, খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারতো, যেটা আর কি টোটালি হচ্ছে এলজিএসপির ইয়েতে আসা আর কি, ডোনারদের ইনিশিয়েটেড আসলে এটা। যদি এটা মানে যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে খুবই ফ্রুটফুল হতো আমাদের জন্য এবং আমাদের গভর্নেন্সের জন্য। কিন্তু আমি হতাশ যে এটা কেন কাজ করছে না। এবং সবচেয়ে বড় যেটা যে আমি দেখেছি, আমি যখন পরিষদে কথা বলেছি যে কেন আসলে এগুলো ঠিকভাবে হচ্ছে না, তো তারা একটা বিষয় খুব ইয়ে করেছে, জোর দিয়ে বলেছে যে তাদের বাজেটের বিষয়, যে তাদের বাজেট খুব কম। আসলে আমার এতটুকু মনে হয় না যে সদিচ্ছা থাকলে আসলে বাজেটটা কত কেমন এটার জন্য কতটা ইফেক্ট ইয়ে করবে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আসলে আমি যেটা ইয়ে করেছি যে বুঝতে পেরেছি যে আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং যারা অন্যান্য কমিটিগুলোতে আছেন, প্লাস হচ্ছে লোকাল লেভেলে যে সিটিজেন্সরা আছেন, তাদের কনসিয়াসনেসটা বাড়ানো এবং তাদের আসলে বুঝতে দেওয়া যে রিয়েলাইজেশনে আনা আসলে এই সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের রুরাল লোকাল গভর্নেন্সকে ইমপ্রুভ করার জন্য আমাদেরই এনশিওর করা প্রয়োজন, আমাদের উন্নয়নের জন্যই আসলে আমাদের প্রয়োজন। আসলে আমার ওরকম প্রশ্ন এখানে আর নেই, কারণ বিষয়গুলো যেহেতু আমি নিজেও দেখে আসছি, সো আই এম ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্যাট যে ওয়াই আর নট দে ওয়ার্কিং অ্যাকচুয়ালি। আমি স্যারের সাথে একমত যে এনজিওরা যেখানে কাজ করছে সেখানে ভালো কাজ করছে এবং নেশন ওয়াইড তাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কিন্তু কোঅর্ডিনেশনটা যদি তাদের ভালো হতো, অনেক ক্ষেত্রে ওভারল্যাপ আমিও দেখেছি যে এক জায়গাতে একই ইউনিয়ন পরিষদে একাধিক এনজিও কাজ করছে, হয়তোবা ডিউরেশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অন্যান্য অনেক ইউনিয়ন পরিষদ আছে যেখানে কোনো এনজিও যায়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে ওভারল্যাপটা হয়ে যাচ্ছে। এই ওভারল্যাপটা যদি আমরা রিডিউস করতে পারি সেক্ষেত্রে হয়তোবা আমরা আরো বেটার আউটকাম পেতে পারি। এবং এনজিওর ইন্টারফারেন্স, আমি মনে করি যে ইন্টারফারেন্স না, আসলে এনজিওর এটা কি বলবো, এনজিওর কন্ট্রিবিউশন বলবো, যে মনে রাখার মতো এবং খুবই ফ্রুটফুল এবং ইফেক্টিভ বাংলাদেশ রুরাল লোকাল গভর্নেন্সের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ কৃষ্ণদা। ধন্যবাদ মিশকাত জাহান। স্যার যদি এই বিষয়টাতে কিছু। হ্যাঁ, থ্যাংক ইউ মিশকাত। আসলে আমি এই কথাগুলোই বলার চেষ্টা করেছি যে আসলে আপনি যেটা বলছিলেন যে ডেফিনেটলি রিসোর্স একটা বড় ইস্যু এবং এটা সবসময় চলে আসছে। আমি প্রথমে দুইটি কথা বলি যে আসলে কেন তারা এটা করতে মানে
কেন তারা করে না বা জনগণ? একটা তো বিষয় ঠিক যে আসলে ইউনিয়ন পরিষদের এই রিসেন্ট পাস্টে গত 10 বছরে এই যে সোশ্যাল সেফটি নেটের যে এক্সপানশন, এই কারণেই কিন্তু জনগণের সাথে ইউনিয়ন পরিষদের যোগাযোগটা বেড়েছে, আদার দেন এরিয়াজ ওয়্যার দেয়ার ইজ নো এনজিও ইন্টারভেনশনস। এবং পার্টিকুলারলি আফটার এই যে এখন ডিজিটাল ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এগুলো নেওয়ার জন্যই কিন্তু আলটিমেটলি জনগণের সাথে সম্পৃক্ততা বেড়েছে। এর আগ পর্যন্ত ইউনিয়ন পরিষদে খুব একটা মানুষ যেত না। এইটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে যেখানে ট্যাক্স বাড়ানো হবে না, সে এইটা একটা ইলেকটোরাল প্লিজ হয়, সেই সমস্ত দেশে সেই জায়গাটাতে আপনি হাউ ওন রিসোর্স মানে ইয়ে করবে, জেনারেট করবে। কারণ এই জায়গাটাতে আসলে সরকারকে ভাবা উচিত, এবং আমি অনেকগুলো জায়গায় বলেছি যে আসলে স্ট্রং ইন্টারভেনশন দরকার, যে আমরা এই ওপর থেকে আগে এডিপি দিতাম, এখন জিএসপি 3 এর আন্ডারে আবার ওই থোক বরাদ্দ দিচ্ছি, দিয়ে দিয়ে তাদেরকে আসলে ডিপেন্ডেন্ট করে ফেলছি। সুইডেনের দিকে তাকান, তারা কিন্তু লোকাল গভর্নমেন্ট কত স্ট্রং, এবং তাদের আমরা ওই যে মানে লিমিটেড অটোনমির কথা বলি না, ডেভলিউশন যে শব্দগুলো আমরা আসলে টার্মিনোলজিক্যালি ইউজ করি, কিন্তু আমরা যদি ডেভলিউট করি তাহলে আলটিমেটলি লেট দেম রুল দেয়ার ওন ইন দেয়ার ওন ওয়ে। ঠিকই দেখবেন যে ট্যাক্স কালেকশন করছে, সরকার যখন টাকা দেওয়া বন্ধ করে দেবে তখন ঠিকই আর ইলেকটোরাল প্লিজ হবে না, তখন তারা ট্যাক্সও কালেকশন করবে, যখন ট্যাক্স দিবে। তো আসলে আমাদের একটা ওভারহল একটা মানে মানে চিন্তা ভাবনাতে, একটা ওভারঅল চিন্তা ভাবনাতে একটা পরিবর্তন দরকার, ওভারহলিং দরকার। এই লোকাল গভর্নেন্স নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু আলটিমেটলি যে কংক্রিট কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো আসলে পাল্টে দিতে পারে এর সামগ্রিক অবস্থা, সেই জায়গাটাতে মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনার সময় এসছে, যেটা অনেকটা হয়েছে বাট স্টিল এখনো মনে হয়। আর আরেকটা কথা আমি যেটা মিস করেছি বলিনি, যে এনজিও গুলোর ক্ষেত্রেও আসলে তাদের এই ইন্টারভেনশন স্ট্র্যাটেজি গুলো একটু ভাবা দরকার, কারণ তাদের ইনিশিয়েটিভ গুলো কিন্তু সাস্টেনেবল হচ্ছে না। আমরা অনেক যত স্টাডি করেছি প্রত্যেকটারই একটা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ওয়ে আউট, যে সাস্টেনেবিলিটিটা কি করে এনশিওর করা হবে। আপনি অ্যাজ লং অ্যাজ ইউ আর দেয়ার, দে আর ওয়ার্কিং মানে উইথ গ্রেট enthusiasm and everything, but while you are living there is nobody to look after। এই জায়গাটাতে আসলে মোডালিটি গুলোকে একটু চেঞ্জ করা, যেমন হতে পারে যে আমি যেটা সিবি এর কথা বললাম, বা ওই যে মানে ব্র্যাকের পল্লী সমাজ তো তাও আইনানুগ ভাবে কোঅপারেট, আমি যতদূর জানি রেজিস্ট্রেশন নেওয়া, তারপরে ওয়ার্ড প্ল্যাটফর্ম ছিল শরিকের, এগুলো এত ইফেক্টিভ অর্গানাইজেশন ছিল, ইনস্টিটিউশন ছিল, বাট এগুলো আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি আলটিমেটলি একটা লিগ্যাল ফর্মে নিয়ে আসা যায়, যেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, যেটা আপনারা ফেডারেশন জানেন সম্পর্কে শুনেছেন কিনা, আরডিআরএস, যেটা আমাদের দিনাজপুর এবং রংপুরে কাজ করে, তারা একটা মডেল নিয়ে কাজ করতো ফেডারেশন, এবং তাদের এই ফেডারেশন মডেলটা এখন ঠিক মানে সাকসেস স্টোরি। সারা বাংলাদেশে যত এনজিও কাজ করেছে তার মধ্যে আমার মনে হয়, আমার অ্যাসেসমেন্টের দিক থেকে দে আর দ্য মোস্ট সাকসেসফুল মানে একটা অর্গানাইজেশন গুলোকে ইউনিয়ন পরিষদের মতো এক একটা প্রতিষ্ঠান করছে, তাদের আইনানুগ ভিত্তি আছে, তাদের বিল্ডিং, তাদের সদস্যের মধ্যে নির্বাচন হয়। আবার আমি যখন তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, কখনোই কোনো মেম্বার চেয়ারম্যান বলেনি যে তারা তাদেরকে থ্রেট হিসেবে দেখছে, বরং তারা একটা এনেবলিং ফ্যাক্টর হিসেবেই দেখে যে তারা তাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এবং এটা কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময় তাদের হচ্ছে, এবং তারা তাদের ইনকাম জেনারেশন আছে, তারা ল্যাপটপ কিনেছে, ল্যাপটপ কিনে আবার কিছু সেবা দিচ্ছে সেখান থেকে, একটা ছোট্ট ইউডিসিসির মতো একটা ওই যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মতো একটা করে কর্নার করেছে, যেখান থেকে তারা কিছু ইনকাম করছে। সো এইরকম আসলে সাস্টেনেবিলিটি ইস্যুটাকে যদি তারা চিন্তা না করার কারণে আসলে আরো কিছু প্রবলেম হচ্ছে, যে যেখানে কাজ করছে তারপরে আপনি 5 বছর পরে যান, সেই জায়গাগুলো এক্সপিরিয়েন্সটাও আসলে ভালো হবে না। তো আমার কাছে ওই জন্য মনে হয় যে আসলে মোর ইন্টারভেনশন, এবং আরো সরকারকে আরো ওপেন করে দেওয়া উচিত এনজিও ইন্টারভেনশন এই জায়গাতে, গভর্নেন্স স্ট্রেংথেনিং এর ক্ষেত্রে, সো দ্যাট জিও এবং এনজিওরা একসাথে কাজ করে একটা মানে বৈপ্লবিক পরিবর্তন আনা যেতে পারে, বা বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। ধন্যবাদ স্যার, আমরা আর খুব বেশি সময় নিব না, আমরা আরেকটি প্রশ্ন নেওয়ার জন্য আমাদের সুযোগ আছে, আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে। আমাদের হাত তুলেছে মামুন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, আপনি আমাকে আপনার শোনা যাচ্ছে পরিচয় স্যার? দিয়ে স্যারকে প্রশ্নটি করুন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আপনার পরিচয় দিয়ে স্যারকে প্রশ্নটি করুন। থ্যাংক ইউ স্যার। আমি হারুনুর রশিদ মামুন, মাস্টার্স করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা জানি যে ফর রুরাল ডেভেলপমেন্ট অফকোর্স জিওএনজিও কোলাবোরেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে রুরাল এরিয়াতে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থাকা সত্ত্বেও এনজিও যেভাবে তাদের উন্নয়নে, রুরাল এরিয়ার উন্নয়নে যেভাবে তাদের ভূমিকা রাখতে পারতেছে, সেভাবে সেখানে রুরাল ইনস্টিটিউশন যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ যদি আমি বলি ইউনিয়ন পরিষদ, তারা কেন ভূমিকা রাখতে পারতেছে না? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যদি আপনি একটু আগে বললেন যে এনজিও ইন্টারভেনশন, হ্যাঁ আমি যদি সব জায়গায় যদি এনজিও কে ইন্টারভেনশন করার সুযোগ দিই, হ্যাঁ ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্টের জন্য দরকার, আমাদের দেশের যে সার্বভৌমত্ব একটা জিনিস থাকে, এটা কি এটার সাথে কোনোভাবে হুমকি কিনা সার্বভৌমত্বের জন্য? ওকে, থ্যাংক ইউ মামুন। প্রথম কথা হচ্ছে যে আসলে কেন পারছে না, আপনার মোডালিটিটা, মোড অফ অপারেশনটা চিন্তা করতে হবে যে এখানে এক ধরনের এনজিওদের মোডালিটি অফ অপারেশন এক ধরনের, মোডাস অপারেন্ডি এক ধরনের, আবার ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের মোডাস অপারেন্ডি এক ধরনের। এবং আপনারা জানেন যে আমরা যতই মুখে কথা বলি যে বাংলাদেশে করাপশনটা হ্যাজ বিকাম ইনস্টিটিউশনালাইজড। এই কারণেই যেখানে ইলেকশনের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করতে হয়, সেখানে যখন একজন মেম্বার বা চেয়ারম্যান কয়েক লাখ টাকা খরচ করে নির্বাচিত হয়ে আসে, তখন তার প্রধান লক্ষ্যই থাকে যে আসলে কিভাবে সেই উইথ সাম এক্সেপশন, কারণ আমরা এক্সেপশনকে এক্সাম্পল ধরতে পারি না, এই টাকাটা রিকভার করা হবে, যার জন্য আলটিমেটলি সেবা প্রদানের ক্ষেত্রে বড় ধরনের ফারাক আমরা লক্ষ্য করি। কিন্তু এনজিও সার্ভিস ডেলিভারি তারা একেবারে টার্গেট পিপুলদের কাছে না পৌঁছালে তাদের মধ্যে যে একটা অর্গানাইজেশনাল হায়ারার্কি, সেটা দিয়েই তাদেরকে বাধ্য করা হয় আসলে ওই জায়গাটাতে পৌঁছানোর দরকার, মানে পৌঁছাতে বাধ্য করা হয়। ফলে সার্ভিস ডেলিভারিতে তারা বেটার রোল প্লে করছে, ইট ইজ মানে বিয়ন্ড কোয়েশ্চেনেবল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বারবার বলছি যে এনজিও কিন্তু এখানে একটা এনেবলিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে টু educate people, to educate ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান about their rights and entitlements। যেটা ল্যাকিং আছে ওই ল্যাকিংটা পূরণের জন্য তারা কাজ করছে, তারা কিন্তু ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য কাজ করছে না। অফকোর্স দেয়ার আর আর্গুমেন্ট, কারণ আমি জানি যে ব্র্যাকের পল্লী সমাজ থেকে কিন্তু অনেকেই একটা সময় তারা গ্রুপ থেকে ক্যান্ডিডেট মানে চুজ করে মহিলার প্রথম নির্বাচনে 97 সালের নির্বাচনে ব্র্যাকের পল্লী সমাজের অনেকেই কিন্তু নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারা কিন্তু দে আর নট এ থ্রেট টু দ্য এক্সিস্টেন্স অফ দোজ ইনস্টিটিউশন। তারা তাদেরকে কিন্তু নিজের পয়সা খরচ করে হেল্প করছে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে সিস্টেমকে স্ট্রেনথেন করা যায়, কিভাবে গভর্নেন্স ইমপ্রুভ করা যায়, এবং আলটিমেট অবজেক্টিভ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মাধ্যমে গুড গভর্নেন্সটাকে এনশিওর করা যায়। তো আমার কাছে মনে হয় না যে আসলে এনজিওরা এই সমস্ত যে গভর্নেন্স বা সিস্টেম স্ট্রেনথেনিং এর জন্য যারা কাজ করছে, দে আর অ্যাট অল এ থ্রেট টুয়ার্ড মানে ডেমোক্রেসি বা সোভারেন্টি। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা রাদার তাদেরকে অ্যাকসেপ্ট করি এবং এনাবলিং ফ্যাক্টর হিসেবেই গ্রহণ করি, কারণ বাংলাদেশ মানে শুধুমাত্র বাংলাদেশই তো না, সারা পৃথিবীতেই পার্টনারশিপ বেসড গভর্নেন্স এখন একবারে মানে একটা বেসিক ডিসিপ্লিনই হয়ে গেছে। ডিসিপ্লিন কারণ ম্যাসিভ কাজ হয় জিও এনজিও কোলাবোরেশন সব জায়গায়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমার একটি প্রশ্ন, মানে প্রশ্ন ঠিক বলবো না স্যার, যে শেষ করার আগে স্যার আপনি যদি এই বিষয়টা বলতেন। আপনি আলোচনায় এক পর্যায়ে বলছিলেন যে এই সাস্টেনেবিলিটিতে নাই, এনজিও কাজ করছে, এনজিও চলে গেলে দেয়ার ইজ নো ওয়ান টু লুক আফটার, মানে প্রজেক্ট একটা হচ্ছে, কমিটি হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু মানে শেষ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এনজিওর ফান্ডিং শেষ হয়ে গেলে তখন আর কেউ এটা দেখছে না বা কাজও হচ্ছে না। মূল মোদ্দা কথা সাস্টেনেবিলিটি নাই। এবং সেখানে আপনি বলেছেন যে যে ইলেকশনের যে ম্যানিফেস্টো থাকে ইউনিয়ন পরিষদের বেশিরভাগই বলে যে ট্যাক্স বাড়ানো হবে না। সেক্ষেত্রে আপনি বলেছেন যে সরকার থেকে টাকা দিচ্ছে, এই জন্য জিনিসটা মানে এইভাবে প্রসেসটা এইভাবে হয়ে গেছে। তো এখন স্যার আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতেন, যে তাহলে কি স্যার আপনি বলছেন যে সরকার লোকাল গভর্নমেন্টের থেকে ফান্ডিং তুলে নিক, সেক্ষেত্রে হয়তোবা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন তারা হয়তোবা মানে সাস্টেনেবল, হয়তোবা নিজের পায়ে দাঁড়াতে শিখবে? আমি আসলে মানে পুরোপুরি ফান্ড তুললে তো আর চলবে না, কিন্তু অ্যাটলিস্ট এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। কারণ আপনি এখন যদি দেখেন সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু এখন ম্যাচিং গ্র্যান্টের প্রভিশন করেছে সরকার।
আমি তো 100 কোটি দিব, তুমি 10 কোটি টাকা দিবে। এই 10 কোটি টাকা তুমি যতদিন দিতে না পারবে না, তুমি সেই ফান্ডিং তোমার ডিসবার্সমেন্ট হবে না। তো এরকম সাম সর্ট অফ কম্পালশন তৈরি করতে হবে। এই ডিপেন্ডেন্সি এবং ইভেন সেন্ট্রাল গভর্নমেন্ট এই ফান্ড দিয়ে কিন্তু আবার কন্ট্রোল করছে আমাদের সকল ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা পরিষদ, সব জায়গাতে এটা একটা মেকানিজম। আমরা যদি রিয়েল অর্থে ডেভলিউশন করতে চাই, আমরা যদি সত্যি আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে একটা ডেমোক্রেটিক এবং ডেভলিউশনের ফর্মের ডেমোক্রেটিক অর্গানাইজেশন করতে চাই, তাদের ফাইন্যান্সিয়াল অটোনমিটা বাড়াতে হবে। যদিও অটোনমি কিছু দেওয়া আছে, একমাত্র ইউনিয়ন পরিষদ অটোনমি আছে, বাট সেই অটোনমিটা তারা আসলে সঠিকভাবে ব্যবহার করে না। এই কারণেই আমার কথা যে ধাপে ধাপে হলেও তাদেরকে বাধ্য করা তাদের এই অটোনমিটাকে কাজে লাগানো, এবং তাদের মানে ইন্টারনাল রিসোর্সটাকে যদি তারা কাজে মানে বাড়াতে না পারে, আলটিমেটলি ওভারঅল ডেভেলপমেন্ট সম্ভব না। যখন তারা এটা করতে শিখবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি মানে হবে, তখন আর আসলে সরকারের গ্র্যান্টের জন্য আমাদের ডিপেন্ড করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আলোচনা শেষ করব। শেষ করার আগে স্যার, আপনি যদি আমাদের এই আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটার ওয়ে ফরওয়ার্ড বা বাংলাদেশে এই জিনিসটা ভবিষ্যতে এই জিওএনজিও কোলাবোরেশনের মাধ্যমে আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোকে আরো বেশি কিভাবে স্ট্রেনথেন করা যায়, বা সেই বিষয়ে যদি ভবিষ্যতে কেউ গবেষণা করতে চায় সেদিকে যদি কোনো দিক নির্দেশনা থাকে স্যার প্লিজ। আমি শেষ করার আগে আবারও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আলোচনা সভায়, পার্টিকুলারলি পিওরলি একটা ডিসকাশনে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই জিওএনজিও কোলাবোরেশনের মাধ্যমে আমাদের ওভারঅল ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করার ইমেন্স পটেনশিয়াল আছে, যে পটেনশিয়াল গুলো অনেক সময় আমরা আসলে ইফেক্টিভলি ইউটিলাইজ করছি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারেরও উচিত আর একটু ওপেন মাইন্ড এসে এগুলোকে এনকারেজ করা। যদিও আলটিমেটলি অনেক ক্ষেত্রে হয় না, কারণ আমরা জানি যে গত 10-12 বছর ধরে সরকার প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। একটা বাজেটের একটা সার্টেন পার্সেন্টেজ রাখা হচ্ছে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট আসছে না। তো সেই রকম ভাবে আলটিমেটলি আমাদের মানে এটা আসলে লোকাল গভর্নমেন্ট ডিভিশনের একটা ইউনিটই থাকা উচিত, যে ইউনিটটি এই জায়গাগুলোতে কাজ করবে। তারা মানে আরো অনেক বেশি ডোনার এজেন্সিকে বলেন, এনজিও কে বলেন, ইনিশিয়েটিভ গুলোকে মানে ফিগার আউট করবে, তাদেরকে কাজে লাগাবে এবং তাদের মধ্যে এনশিওর করবে কোঅর্ডিনেশন। যদি সার্বিকভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা যায় তাহলে একটা ম্যাসিভ পরিবর্তন আনা সম্ভব। এবং শুধুমাত্র এই যে পরিবর্তনটা শুধুমাত্র এনজিও থাকাকালীন সময় না, যখন আমি যদিও সাস্টেনেবিলিটি নিয়ে কথা বললাম, কিন্তু আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও ঠিক, একজন মানুষ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হবে তখন কিন্তু সহজে সে ভুলে যাবে না যে ক্যাটালিস্টের রোল এনজিওটা হয়তো প্লে করছে, কিন্তু এর যদি 50%ও প্র্যাকটিসে থাকে সেটাও আমাদের গভর্নেন্সের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তো আমার মনে হয় যে আরো ব্যাপক ভিত্তিক এই পাবলিক মানে জিওএনজিও কোলাবোরেশনকে এনকারেজ করা উচিত, এবং এই এনকারেজমেন্টের মাধ্যমে আসলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা সম্ভব এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পার্টিকুলারলি যারা পার্টিসিপেন্ট ছিলেন, এই 1 ঘন্টা ধরে আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমি খুব এনজয় করেছি। সকলকে ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি আমরা দেখেছি আপনার একাডেমিক প্রোফাইলে আপনি প্রচুর কাজ করেন, এবং আমি শিওর যে আপনার সময় মানে খুবই অল্প আমাদের, তার মধ্যে থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে আপনি সময় পেলে আমাদের সাথে আবার আসবেন, বা আমরা আপনাকে আবার আনতে চাইলে আপনি অবশ্যই আশা করব যে আপনি আমাদের সাথে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। আর আরো ধন্যবাদ জানাতে চাই দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের সাথে জয়েন করেছিলেন, এবং পরবর্তীতে যারা আমাদের অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখবেন, এবং সর্বোপরি যারা আমাদের অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছেন, অবিরাম পরিশ্রম করছেন এবং আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা তারা আমাদেরকে অনুপ্রেরণা জানাচ্ছেন এবং আমাদের অনুষ্ঠানের ইনফরমেশনটি তাদের সাথে সবার সাথে শেয়ার করছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং সর্বোপরি আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী শুক্রবার রাত্রে এই একই সময়ে, সেটির ইনভাইট করে সবাইকে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ স্যার।